তার অবদান আমরা বলিতে না পারি। ভক্তকে রক্ষা করেছে শোনেন নরনারী। অত বড় দয়াল, মানে এদের যে কিভাবে রক্ষা করেছে না। বিনয় নাম করে একজন ভক্ত ছিল, বিনয় বাবা। গুরুচাঁদ ঠাকুরে বললো কি, ওরা কান্দি গেল, বললো যে গুরুচাঁদ ঠাকুর বললো যে আমার একটু কলাই শাকের ঘন্ট খাতে পারিস? বলছে কলাই শাকের ঘন্ট, ঠিক আছে বাবা, কালকে নিয়ে দেবানি। এই ঘটনা শোনার পরে মিলন দেবো, সব চুপ করে বসতির ছাতা খালি বসে ওই বুড়ি চলে যায়। কতটুক সময় গান আসছে, হ্যাঁ বসো, গান রাত বলি গাবো, বাংলাদেশ না যাবোই না কালকে। তারপরে আমার কষা হবে কি। গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কাছে গুরুচাঁদ ঠাকুর বললেন, হ্যাঁ আমার জন্য কলাই শাক আনতে পারিস? কলাই শাক আর শৈল মাছের মাথা আর একটু আটা দিয়া চালির গুঁড়ো দিয়া মারে বলবি একটু কলাই শাক খাইয়ে থাকছে পাগল। কলাই শাক, শৈল মাছের মাথা আর আতপ চালের গুঁড়ো, ওরে সে যে। স্বর্ণকার্তিক বাবু, সামনের বার যদি গান দেয় ওই ঘন্ট খাইও আমার। এই বছর বায়না রেখে গেলাম। এই দিনেশ কি কও বাবা? হ্যাঁ, সে যে কি স্বাদ না। গুরুচাঁদ ঠাকুরের কাছে বললো, গুরুচাঁদ ঠাকুর বললো খাওয়াতে পারিস? হ্যাঁ বিনয়, হ্যাঁ বিনয় বাবা বলো, হ্যাঁ বাবা আমি কালকে বানাই। আর মানে বলে না কালকে না, 7 দিন সময় দিলাম, 7 days, 7 দিনের মধ্যে আনিয়ে দিও। কয় একটু কলাই শাক খাবার 7 দিন লাগবে কেন, কালকে গান। বাড়ি যে বউটারে বলছে, এই বাবা কলাই শাক খাতি করছে, ওই সিরে নিয়ে আয়, আর শোল মাছ আমি কিনে নিয়ে এসি। আর বউ কয় যে এটা কলাই শাকের সিজন নাই, তা তুমি জানো না? বলো এই জন্যই 7 দিন সময় লেগেছে। এ তো আমার মাথায় ছিল না রে। এইবার চিন্তায় পড়ে গেছে, কলাই শাক করে পাবো। বাবা একটু কলাই শাক খাতে চাইছে, তাই খাওয়াতে পারবো না। দেখছো 7 দিনই 6 দিন কেটে গেল, কলাই শাক আর পায় না। 6 দিনের দিন রাত্রে শুয়ে আছে গভীর চিন্তায়, একটু কলাই শাক আমি খাওয়াতে পারবো না বাবা রে। এত কিছু করলো আমাকে জন্য, একটু কলাই শাক খাতে চাইছে। ভক্ত যদি হয়, ভালোবাসে, তার কি হতে পারে যে বাবা খেতে চাইছে, একটু কলাই শাক খাওয়াতে পারবো না। রাত্রে কাঁদতেছে, ওই কাঁদতে কাঁদতে একটু গভীর ঝুলাইছে। গুরুচাঁদ ঠাকুর বিচরণ বলতেছে, ও বিচরণ, 6 দিন কেটে গেল, সে কলাই শাক তো আসলো না। কাজে বাবা ও পারবে না, তোমার তা তুমি জোগাড় করো। ভক্ত আর ব্যথা দিয়ে না, ও তো শুয়ে আছে, ও দেখছে ঠাকুর গেছে ওর বারান্দায় স্বপ্নে, মানে গমের জুলির মতো আইছে একটু। গুরুচাঁদ ঠাকুর বলছে, বাড়ি কলাই শাক থেকে অন্য জায়গা খুঁজে বেড়ালি ভাই, আমি কলাই শাক কেন খেতে চাইছি তুই জানিস না? তোর ডোলের কলাই সব নষ্ট হয়ে গেল, তাড়াতাড়ি ডোলের নিচে যাইয়ে দেখ, ইন্দুরি সব ফুটরে দিছে। যে ডোলের মধ্যে কলাই রাখছিলি ওই সালেই ইন্দুরি ফুটরে দিছে, কলাই সব পড়িয়ে গেল রে শালা। আমি কি কলাই খাতে যাচ্ছি কেন? তাড়াতাড়ি যা, ওই কলাই নিচে পড়েছে, ইন্দুরির গানায় ঢুকিছে, নরম মাটি পাইয়ে গজায় উঠছে, 4-5 আঙুল মতো হয়েছে একটা। ওই কাইতে নিস কেন, 1 মুঠ আমি খাতে পারবানি। আর তাড়াতাড়ি মাছা ঠিক কর, কলাই নষ্ট হয়ে গেল। শোল মাছ পাবি কনে জানিস? তোর ওই যে 3 বিঘা জমি যে ডোরা ক্ষেত আছে না, ডোরা ক্ষেত চেনো তো? ডোরা ক্ষেত কি কও চেনো না? না ও রে, ডোরা ক্ষেত চেনো না? টিন দিয়ে ডোরা বানাতো। আরে আগে আমরা ডোরা শিষে ধান বসাইছি, মেশিন ছিল নাকি? ওরে ডোরা ক্ষেত কয়।
যে জায়গায় জল পড়তো ওই জায়গাটা গর্ত হয়ে যেত, ওটা সে ডোরা খ্যাত। ওরে তাই তো, হ্যাঁ, এ পূর্ববঙ্গের লোক স্যার আছে, এদের সব আমরা পরিচিত। হ্যাঁ হ্যাঁ, তখন তো মেশিন ছিল না। তুই করতেছিলি হওয়ার দিচ্ছিস তুই? বুড়ো বুড়ো কয়জন ছেলে আর বুড়োটা ছেলে, বুঝো তো? ওই যে ডোরা শেষ তো, জল যে জায়গা পড়তো জায়গাটা গর্ত হয়ে যেত, তাই না? ওরে ডোরা খ্যাত কত, আর ওই ডোরা খ্যাত ছিঁচে ফেললে অনেক সুসলো মাছ, লাঠা মাছ, বাইন মাছ, গুতিয়াল মাছ হাসিয়ে পড়িয়ে না। হ্যাঁ, আমরা কত ধরে খাইছি জানো? ঠাকুর বললেন ওই ডোরা খ্যাত ছিঁচবি, 3টে শৈল মাছ পাবে, ওইটা দিয়ে ওই লাভ দিয়েছে। বৌরি করছে এই ফেরি কেন জ্বালা, কলাই বলে আমাদের ডোল নষ্ট হয়ে গেল। এক গদি যাইয়ে দেখে যে তলা দিয়ে মাসালি ইন্দুরি হুটুরি শেষ করে ফেলেছে, কলাই অর্ধেক শেষ। আর দেখেছে ওই পুরনো কলাই পরিয়ে পরিয়ে ওই যে ইন্দুরি গানা নরম নরম মাটি পাইছে, ও তলায় 4-5 আঙুল বিঘেতে বিঘেতে কেবল কলাই শাক হয়েছে। ওই মুঠখানিক সিরিছে মাসালি ঠিকঠাক করিয়ে ওই রাত্রে যে ডোরা খাচ্ছি শৈল মাছ 3টে আনছে। ও জানে তো কি পরিস্থিতি হচ্ছে। ভোরবেলা কেতলিতি করে ওরা কান্দি ঢুকছে, গুরুসানটা করে লাঠি নিয়ে দাঁড়াইছে। দাঁড়াও, কয়দিনের দিন আসার কথা? কাজ হয়ে গেছে, কথা আছে, কয়দিনের দিন আসার কথা? বলো বাবা পরের দিনই তো আসার কথা। তা আসলে না 7 দিনের দিন আসলে কেন? খোঁজে বাবা সবই তো তুমি জানো। বলে না আমি কিছু জানি না, রাত্রে যে খবর দিল কিনা? কোন বাবা তোমার খবর দিছি? বলে কলাই শাক আসে এই জায়গা, এই আমি কলাই শাক খাবো। আমার বাবা আমারে বলে গেছিল গুরু চা এদের দেখে রাখি, সেচের জন্য কোনো ক্ষতি না হয়। তোর অত বড় ক্ষতি হয়ে যাবে, আমি বসে থাকবো। আমি কলার কথা কলাম মানে কি, আমি জানি তুই বাড়ি গিয়ে কলার কথা বলে কলায় হয়তো ডোলটা ঘুষবি, যেই ডোলে ঘাত দিবি বুঝতে পারবি ইন্দুরে গানা করে দেশে কলাই নষ্ট হয়ে গেছে। অন্তত ওইটা ঠিক করবি, তোর কোনো ক্ষতি হোক তোদের কোনো ক্ষতি হোক, হ্যাঁ আমি চাই না, আমি চাই না। যাদের জন্য এত কিছু করলো বুঝো, আজকে সেই মানুষে আমরা একটু মান্যতা দিতে পারলাম না। কি মানুষ এদের মধ্যে এসে গেল। এটা ভাববার বিষয়, ভাববার বিষয়। এই জন্য আমি সবাইকে বলবো, অন্তত সে যে যে ধর্মের মানুষ হোক, অন্তত গুরুচাঁদের অবদান যদি কেউ না বলে, তার অবদান যেন কেউ কোনোদিন বলে না। ঠিক তাহলে অন্তর দিয়ে ভেবে দেখো, বলি সবার ঠাই আমার গুরুচাঁদের অবদান বলতে পারে কি আর ভাই? সামান্য মানুষ নহে গো, তাহার আবির্ভূত কাহিনী স্বয়ং ভোলা পঞ্চানন হয়ে এসেছে নিদানি। কত যুগ কত হলো, হর হরি কবু আসে নাই, এবার হরিপুত্র হয়ে হর নামিল ধরায়। হরিনাম সে ভাসে ভালো গো, ও যেদিন দোল পূর্ণিমা তিথি, ওরা কান্দি ভক্তগণের হয়েছে বসতি। লোচন গোস্বামী সেদিন দেখো ওরা কান্দি গেল, বাবা হরিচাঁদের কাছে বলিতে লাগি, বাবা আমি স্বপ্নে দেখিলাম এবার এসেছে গো স্বয়ং ত্রিপুরারি, ওরা কান্দির অবতীর্ণ হয়েছে স্বপ্নে দর্শন করি। ঠাকুর বলে শোনো লোচন, কাউকে নাহি বলো কথা, দেখো কি ঘটনা ঘটিতেছে, মূল কি বারতা। এমন সময় শান্তি মাতার প্রসূতি গাঢ় হতে গো
কোন একজন মা এলো তাহার ধারে, ডাক দিয়ে এসে বলে বাবা হরিচাঁদের গোচরে। শোনো প্রভু মর্ম কথা, ওই যে শান্তি মাতা পুত্র সন্তান প্রসব করেছে, সুন্দর তার 12টা, অপূর্ব তার জ্যোতি গো, ঘর যে আলো করে, সে অপরূপ এক জ্যোতি যেন ফুটেছে তার ভিতরে। লোচন বললেন প্রভু আমি যা বলেছি তাই, চেয়ে দেখো এসেছে বোধহয় আমার ভোলানাথ গোসাই। ঠাকুর বললেন লোচন ভালোবাসে ভোলানাথ আমার, মধুর হরি নামের ধ্বনি, সবাই উলুধ্বনি করো হরিধ্বনি করো, ভালোবাসে ভালোবাসে দয়াল হরি গুরু চান, প্রেমানন্দে বহে তাদের ওই যে মধুর বাণ। দেখো কি আনন্দ হয়েছে গো, আনন্দ মাঝারে ভক্তগণের সবাই গেল ওই পশুতি গালে। এমন সময় দেখিতে পাও আমার হীরা মনে মৃত্যুঞ্জয়, সঙ্গে লোচন গোলক তারা আনন্দে সবাই। দূর থেকে দর্শন করে গো বাচ্চা ছেলের অঙ্গে থেকে জ্যোতি বেরিয়ে, জ্যোতি এসে প্রণাম করলো স্বয়ং হরিপতি। হরিচাঁদের চরণে এসে জ্যোতি মিলে গেল। লোচন বলে ধন্য ধন্য আজোড়া কান্দি হল, আমি যা স্বপ্নে দেখেছি বাস্তবেও আমি দেখে গেলাম তাই, স্বয়ং ভোলানাথ হয়ে গেল আমার জগতের সাই। লোচন বললেন এই ছেলের নাম হোক গুরুচাঁদ, একদিন এই ছেলে পা থাকবে স্বয়ং প্রেমের ভাব। ঠাকুর বললেন শোনে লোচন তাহলে নাম কি রাখিলি? লোচন বলে গুরুচাঁদ নাম হলো, রেখে দিলাম এলি। সেদিন হতে তাহার নাম গুরুচন্দ্র হলো। গুরুচাঁদ নামে সবাই কিন্তু পরিচিতি পেল। গুরুচাঁদ মোর সামান্য নয় গো, আমার শ্রীহরির পূর্ণ প্রকাশ পাই। হরিলীলা হবার পরে গুরুচন্দ্র সাই। হরিচাঁদ যাবার আগে বলে গেল তাই, আমায় ভালোবাসটা যেমন বাসিবা তথায়, আমি গুরুচাঁদের মধ্যে থেকে সব আশা পূর্ণ করে যাব। আমার মতো ভালোবাসো গুরুচাঁদ মাধব। আমার তারকের কাছে তাহার প্রমাণ দিল হরিচাঁদ। সেদিন থেকে গুরুচাঁদের বাড়িল আরো মান। সেই হর হরি একত্রিত হলো ওরা কান্দির গায়। এই মধুর লীলা কোনোদিন কোনো যুগে হয় নাই। হর হরির দেহে হরের মিলন, হরের দেহে হরির মিলন হয় নাই কোনো কালে। একমাত্র এই লীলা হলো এসে কলিকালে। তাই ধন্য 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 গো হইল দেখো কলি। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি। একাধারে জাগতিক, একাধারে সামাজিক, একাধারে আধ্যাত্মিক, সমস্ত দিকে পারদর্শী আমার ভগবান গুরুচাঁদ। যুগে যুগে ভগবানের যে অভাবটা ছিল সেই অভাবটা একমাত্র গুরুচাঁদ ঠাকুরের মধ্যে দিয়ে পূর্ণ হল। সেটা কি? ভগবান শিক্ষা গ্রহণ করতে স্কুলে গেল, কিন্তু কোনো ভগবান দেখেন নাই ভক্ত কোথায় পড়াশোনা করবে। শ্রীকৃষ্ণ শিক্ষা গ্রহণ করতে সন্দীপনী মুনির কাছে গেল, রামচন্দ্র শিক্ষা গ্রহণ করতে তার গুরু ঘরে গেল, মহাপ্রভু শিক্ষা গ্রহণ করতে টোলে পড়াশোনা করল।
তাহলে ভগবানের যদি পড়াশোনার দরকার হয়, ভক্তের দরকার হয়, এইটা তো কারো মনে ছিল না। ভাবার দরকার কি না? একমাত্র গুরুচাঁদ ঠাকুর লক্ষ্য করেছিল। কবে জানো? এই জন্য আমি বলে থাকি, যারা অনুন্নত সম্প্রদায়ের মানুষ, এদের গুরুচাঁদ ঠাকুরকে জানতে হবে। এরা যদি গুরুচাঁদ ঠাকুরকে জানে, কোনোদিন এর অবদান বলতে পারবে না। আমি কয়েকটা মাস্ট পয়েন্ট আলোচনা করছি, একদম মাস্ট পয়েন্ট। যদি বলেন কেমন? 1906 থেকে 1907 সাল গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846, 13 মাস গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাবের ডেট। 1906 এবং 1907, এবং ওনার জ্যেষ্ঠ পুত্রের আবির্ভাব তিথি হচ্ছে 1867। আম্বেদকর সাহেবের ডেট অফ বার্থ 1891। অনেকে গুরুচাঁদ ঠাকুরকে বলতে গিয়ে আম্বেদকরকে গোলায় ফেলে। গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের অনেক পরে আম্বেদকর। গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর সাহেব 46 বছরের ছোট। আর গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণের থেকে 25 থেকে 26 বছরের ছোট আম্বেদকর সাহেব। এই নমশূদ্র সমাজের প্রথম চাকরি কার জানো? এট ফার্স্ট কে চাকরি পেয়েছিল? 1906 সালে প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। তার ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। এর আগে নমর কোনো চাকরি ছিল না। তুমি কালী বজো আর দুর্গা বজো আর যাই বজো, ভাষায় বাড়ির অভাব নাই। প্রথম যদি এদের চাকরি হয়, একদম এক ফার্স্ট প্রথম নমশূদ্র সমাজের চাকরি। আজকে অল ইন্ডিয়া বেসিক যদি দেখি, কয়েক লক্ষ চাকরি আছে নমশূদ্র সমাজে। আছে কিনা? হাত তোলো ঠিক কিনা? এর প্রথম চাকরি কার? গুরুচাঁদ ঠাকুরের ছেলে শশীভূষণ, সাব রেজিস্ট্রারি পদে। অ্যাপ্লিকেশন ফেলে দেওয়া হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর বললেন, কলকাতা যা, তোরে চাকরি দেওয়ার জন্য লোক এসে গেছে। উনি গেলেন, দেখলেন যে মিট সাহেব এসেছে। তার সাথে কথা হলো, বলো আমি ওরাকান্দি যাবো, তুমি বাড়ি যাও। উনি ওরাকান্দি এসে গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে কথোপকথন করলেন। আলোচনার মধ্যে দিয়ে মিট সাহেব বললেন, আমি তো আপনার হয়ে কাজ করব, আপনি বলো ভগবান আমার কিছু দেখাতে পারেন? বলে কি দেখতে চাও? বলে এই মাটির মূর্তি কথা বলে, আপনার এই দুর্গা প্রতিমা? বলে হ্যাঁ বলে। তো সত্যি বলে? বলে হ্যাঁ বলে। বলে তাকায় দেখো তো। যখনই তাকালো, দেখে যে টপ টপ করে দুর্গা প্রতিমার চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে। ওইখানে মিট সাহেব গুরুচাঁদ ঠাকুরের পায়ে পড়ে গেল যে আপনি মাটির মূর্তিকেও কাঁদাতে পারেন, আমি আপনার ছেলেকে চাকরির ব্যবস্থা করব। গুরুচাঁদ ঠাকুর বললেন, খালি আমার একটা ছেলে না, এই অনুন্নত সম্প্রদায়ের সব আমার ছেলে মেয়ে। আমি চাই এরা সবাই চাকরি পাক। শশীভূষণ ঠাকুরের চাকরি হলো। ওই যে প্রথম শশীভূষণ ঠাকুরের চাকরি হলো, এবং সেদিন বড়লাট সাহেব নিজে দাঁড়িয়ে থেকে বলেছিলেন, শুধু শশী নয়, আজ হইতে নমশূদ্র সমাজ মুক্ত, সকলের চাকরি হবে। সেই দিন থেকে এরা মুক্ত হলো। আপনি বলেন তার অবদান কখনো বলা যেতে পারে কি? 1912 সালে সর্বপ্রথম গুরুচাঁদ ঠাকুর অল ইন্ডিয়া বেসিক 252 জন লোককে দরবার মেডেলে ভূষিত করা হয়েছিল। তার প্রথম দরবার মেডেল পেয়েছিলেন নমশূদ্র সমাজের একজন। তিনি হচ্ছেন দরবার মেডেল সর্বপ্রথম ভূষিত হয়েছিলেন, যিনি নমশূদ্র সমাজের প্রথম গুরুচাঁদ ঠাকুর 1912 সালে। এর আগে নমশূদ্র সমাজে কেউ কোনোদিন দরবার মেডেল পায় নাই। হ্যাঁ, ওই একদম সত্য কথা কইছে, একদম। এদের কিছু হবে না।
এদের আর কি হবে? উপকারের উপকারী যদি বলে যাই, তাহলে আমি মানুষ কিনা এটা ভাববার বিষয়, ঠিক কিনা? এর থেকে ভালো কথা আমার কাছে আর নাই। আমি তো বলে থাকি শুধু নমশূদ্র সমাজের মতুয়ারা এটা নয়, আমি বলে থাকি তো আপনি দুর্গা বজেন, কালী বজেন, কৃষ্ণ বজেন, যে যাই বজেন, গুরুচাঁদ ঠাকুর তখনকার সময় সেন্সাস, ব্রিটিশ সেন্সাস রিপোর্ট অনুসারে 1931 সালে গুরুচাঁদ ঠাকুর স্কুল করেছিলেন 3949। ব্রিটিশ সেন্সাস রিপোর্ট বলছে, যেখানে দাঁড়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি মাত্র 35 স্কুল করেছিলেন। আপনি ভাবতে পারেন? গুরুচাঁদ ঠাকুর কখনোই একা বলেননি যে শুধু আমার জাত পড়াশোনা করবে, না, উনি বলতেন হর স্টেট, হর কান্ট্রি, হর ওয়ার্ল্ড যদি কোনোদিন ডেভেলপ করতে হয়, একমাত্র তার মূলে হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনোভাবে জাতি জাগ্রত হতে পারে না। তিনি যতগুলো স্কুল করেছিলেন সেখানে কি খালি নমরাই পড়ে? হরিগুরুচাঁদ খালি নমর ভগবান হবে কেন? আজকে রামচন্দ্র জন্ম নিলেন ক্ষত্রিয় কুলে, তাহলে ক্ষত্রিয় যারা তারাই খালি রামরে ডাকবে, আমরা ডাকি না? আমরা জয় শ্রীরাম বলি কি না? তাহলে বলি কেন? তার মানে ভগবান কারো একার হতে পারে না। শ্রীকৃষ্ণ এসেছিলেন ঘোষেদের মধ্যে, তাহলে কৃষ্ণ নাম কি খালি ঘোষেরাই করে? আমরা করি না? একার হতে পারে না। মহাপ্রভু এসেছিলেন ব্রাহ্মণদের মধ্যে, খালি কি ব্রাহ্মণরাই মহাপ্রভুকে ডাকে? আমরা ডাকি না? তাহলে হরিচাঁদ যদি নমর মধ্যে আসে, তাহলে আপনারা তাকে ডাকবেন না কেন? ব্যাপারটা কি? না নিজের 37 ঠিক আছে, এরকম না। ভগবান কোনো জাতি ভিত্তিক নয়। ভক্ত যখনই বিপাকে পড়েছে তিনি ভক্তকে উদ্ধার করতে নেমে এসেছেন। তাহলে উনি যে স্কুল করলেন শুধু নমশূদ্রের জন্য না, উনি চেয়েছিলেন সমস্ত মানব জাতি শিক্ষা গ্রহণ করুক, যাতে সমাজের উন্নয়ন ঘটে। আমি তো বলে থাকি অন্তত গুরুচাঁদ ঠাকুরকে এখনো ভারতরত্ন উপাধি দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এগুলো বলবে কে না, এটা যে কবে সেই মানুষই তো পারলাম না। তার একটা উপাধি তো দেওয়া উচিত নাকি? আমি ভুল বলছি নাকি? ভারতরত্ন উপাধি তাকে দেওয়া, তখন অখণ্ড ভারতবর্ষ তো, অল ইন্ডিয়া বেসিক, তখন তো বাংলাদেশ ভারত বিভক্ত হয়নি। তিনি পেতে পারেন, কিন্তু কেন হচ্ছে না আমি বলতে পারবো না। আজকে তার এডুকেশন লাইফ যদি আমরা দেখি, তিনি সেভাবে স্টাডি করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। যখন স্কুলে ভর্তি হলেন, গুরুচাঁদ ঠাকুরকে স্কুলে ভর্তি নেওয়া হলো না, গুরুচাঁদ ঠাকুরকে স্কুল থেকে বিতাড়িত করা হলো। কোনো ব্রাহ্মণ্যবাদ স্কুলে ভর্তি নেওয়া হলো না, শেষ পর্যন্ত মুসলমানদের স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে পড়তে হয়েছিল। ভাবতে পারো? আজকে আমার সমাজের মানুষ এইটুক ভাবে না। একটা টাইম এরা স্কুলে যেতে পারেনি, একটা টাইম। আরে গুরুচাঁদ ঠাকুরের যখন এই শশীভূষণের যখন চাকরি হয়ে গেল একার ফরিদপুরে, তখন কুমুদ বিহারী মল্লিক অ্যাপ্লাই করলো। কুমুদ বিহারী মল্লিক যখন অ্যাপ্লাই করলো, গুরুচাঁদ ঠাকুরের কাছে বললো কি, বাবা আমার তো অ্যাপ্লিকেশন ভুল হয়ে গেছে, আমার তো চাকরি হবে না। বলে কেন? বলে আমি অ্যাপ্লিকেশন করেছি, আমার অ্যাপ্লিকেশনে ভুল, বাড়ির নাম ঠিক নাই। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর বললেন, এই শালা, আমার নাম মনে ছিল না তোর? যদি তোর জিজ্ঞাসা করে বাবার নাম কি, বলবে গুরুচাঁদ ঠাকুর। বাড়ি কোথায়, বলবে উড়াকান্দি, দেখি তোর চাকরি কে না দেয়। গিয়ে উনি বললো বাবার নাম কি, বলো গুরুচাঁদ ঠাকুর। বাড়ি কোথায়? উড়াকান্দি। বলো চাকরি পাকা, চলে যাও। যার মুখের কথায় সার্টিফিকেট পর্যন্ত ঠিক হতে পারে, ভাবতে পারো কি মানুষ এদের মধ্যে আসছিল। একজন লোকের চাকরি ছিল না। 1906 সালের আগে নমশূদ্র সমাজে কারো চাকরি নাই। এট ফার্স্ট প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের দয়ায় শশীভূষণ। আজকে তোমরা সেই চাকরি তোমরা করো, কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে তোমরা চেনো না। এর থেকে বড় দুঃখের বিষয় আর
হতে পারে বলে আমার মনে হয় না। গুরুচাঁদ ঠাকুরের একদম কাছের মানুষ ছিলেন মহেশ ব্যাপারী। নাম শোনাছে কি? বিচরণকর্তার সঙ্গে সুসম্পর্ক ছিল না। বিচরণকর্তার কি যেন হতো মহেশ ব্যাপারী, একই বংশে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। গুরুচাঁদ ঠাকুরের কাছে থাকতো। একদিন গুরুচাঁদ ঠাকুর বলে, মহেশ আমার কথা লবি, এই জাত কিভাবে ভালো হবে একটু আমায় যুক্তি দিবি। বলেন বাবা, তাহলে আপনি বলেন কি করা যায়? বলে দেখ মহেশ, এরা এক ফসলে ধান পাবে, ওই ধান কেটে ধানটা যে কাটা হয়ে যায় এরা জাল বসে নিয়ে মাঠে যায়। এদের মূল কাজ ছিল হচ্ছে মাছ ধরিয়ে খাওয়া। কথা ঠিক কিনা বে ঠিক? এরা ওই এক ফসলে ধান কাটতো, আর সে ধান কাটা কি, ধান যদি ডুবে যেত কলসের পরে বসে কাটতো, হাড়ির পরে বসে কাটতো ধান। আমার মনে আছে তো। আর তখন গোয়ালিয়ার গান গাতো, ওরে গান রে, ওরে বাড়াইছে গান রে, বন্ধু আমাকে বাড়ি যাইও, শালি ধানের সিঁড়ে দিমু, ওরে বসতে দিমু পিরারে। সে ওই যে গান দত্ত টেয়ার পাওয়া যেত যে হাড়ির উপরে বসে ধান কাটতেছে। হাসিয়ে পড়ে না, সেসব দিন আমি একটু দেখেছি। আমার তো বয়স একেবারে কম হলো না, এখনো তো ইয়ং ইয়ং মনে হয় নাকি, কিন্তু না, বয়সে এবারে কম হয় নাই। লম্বা হলে বোঝা যেত, খাটো মানুষ তো গিরে গিরে বয়স থাকে, বুঝলে। তো এদের মূল কাজ ছিল হচ্ছে ওই এক ফসলে ধান কাটা, তারপরে জাল বসে নিয়ে নামিয়ে যাওয়া। গুরুচাঁদ ঠাকুর মহেশকে বলো, মহেশ এইভাবে এই জাতির উন্নয়ন হতে পারে না। আমি একটা জিনিস ভাবি, তুমি নিজে চাকরি পেয়ে নিজের ভাইকে না দেখে শহরে যে কাটা, নিজের ভাইকে তাই দেখো না, এমনও ব্যক্তি দেখেছি আমি। আচ্ছা গুরুচাঁদ, তোমার এমন কি হয় যে তোমাদের জন্য জীবনে সব ত্যাগ করে দিল? তবু মুখ দিয়ে একটু তার কথা বলতে পারো না, তার একটা ছবি রাখতে পারো না? কথা বুঝেছ কি? বাড়ির পাশের এক নম্বর বাড়ি যদি দোতলা হয়, আর এক নম্বর ভাবে যে কালকে হতে হতে যেন ভেঙে যায় রে, ওরে আমি থাকবো টিনির ঘরে আর ও থাকবে দোতলায়। কি বেতাল এদের চিনতেছে তো না। সবার কথা কইনি, এরকম আছে কি না? এ কায়রা জাত। তাহলে তোমরা পাশাপাশি তাই ভালো চাও না। আর গুরুচাঁদ ঠাকুর নিজের জীবনের সর্বস্ব দিয়ে তোমাদের মঙ্গল কামনা করে গেল, তার একটু শ্রদ্ধা ভক্তি করতে পারো না? বলে টাকা কনে? বলে ভাই, ওই যে 12 নিতে যত টাকা আসে 1 টাকা আমি খাই, তোর তাই মনে হয় নাকি? আমি নিজে ব্যবসা করে সংসার চালাই, টাকা সব ধরা, ওই টাকা দিয়ে পানসি নৌকা বানা। গ্রামে গ্রামে খবর দে, এক একটা টিমে 10 জন 12 জন করে থাকবে, পানসি নৌকা করে দিয়ে দে। সব 10 জন 12 জন, মূলধন আমি দেবো, টাকা আমি দেবো। ব্যবসায় যেন লস না খায়। আমার দুটো কথা মেনে চলবে, সত্য কথা বলবে, আর কারো কোনো দিন ওজনে কম দেবে না। আমার বাবা ওদের সহায় থাকবে। যে এই জাত এইভাবে হাতে ধরে মানুষ করছে, তো দুঃখের কথা না? উনি যে প্রকাশ করলো দুঃখের কথা, কত বড় দুঃখের কথা না? আজকে তুমি জানো না, তুমি চাকরি করো, আতায় দেখো গে তোমার ঠাকুরদার বাবা ওই টাকা খাইয়ে বাইচেছিল। হরিচাঁদ ঠাকুর যখন লীলা সম্বরণ করে, টোটাল বাংলাদেশে দুর্ভিক্ষ নামলো। গুরুচাঁদ ঠাকুর নিজের গাঠির ওই যে 12 টাকা টোকা গোসাইয়ে 19,000 টাকা এদের হাতে তুলে দিয়েছিল। আগে তোরা বাস, পরে দেখবো। তখনকার 19,000 টাকা মানে এখন 1 কোটি টাকার সমান। এটা ভাববা না যে তোমাদের জন্য যা করেছে কেডা করবে? ইয়া রাত ভরে বললেও শেষ হয় না। সেন্সাস রিপোর্ট থেকে চন্ডাল গালি তুলতে যাবে, 35 টাকা দরকার। এই তালতলার টাকা দেবে কেডা? প্রহ্লাদের কাছে বলো প্রহ্লাদ টাকা দে। সেই দিন আমি তো এখন মনে করি, আমার মাঝে মাঝে মনে হয় যে প্রহ্লাদ সেদিন ঠিক বলেছিল। প্রহ্লাদের বাড়ি যেদিন টাকা আনতে গেল 35 টাকা, গুরুচাঁদ ঠাকুরের পায়ে 5 টাকা দিয়ে বললো, বাবা
আমি আর দিতে পারবো না। বলে টাকা দে। বললাম সত্য কথা বলছি, টাকা দে। বললো নমো কি খালি আমি একা হবো নাকি, আর কটা কি হবে? এখন তো আমার মনে হয় ঠিকই বলেছিল প্রহ্লাদ। যখন টাকা দিল না, গুরুচাঁদ ঠাকুর তালতলা খালে নেমে গেল। খালি দেখো গুরুচাঁদ ঠাকুরের চিন্তা চেতনা কেমন। চন্ডাল থেকে নমশূদ্র খালি কি এই যে কটা আষাঢ় মালা নেছে এই কটা হয়েছে না, সব ধর্মের কটা হয়েছে? ব্যাপারটা কি? হরিগুরু সামনে ভগবান মানতে তোমার ভাষায় এত জ্বালা কোন জায়গায়? এই আমি এই বলি বলি এরা কয় যে ওই মতো আগে দালাল হয়েছে, বুঝলে? আরে সত্যি কথা কব না কেন, তাই কদি বাবা। যখন সেন্সাস রিপোর্ট তুলতে গেল, ঘটনা শোনো, কত সূক্ষ্ম চিন্তা চেতনা গুরুচাঁদ ঠাকুরের। টাকা যখন দিল না, উনি কি করলেন? তালতলা খালের মধ্যে এসে দাঁড়ালেন একটা নৌকার জন্য। নৌকার উপরে দাঁড়ায়, ওই জায়গাটা ভালোভাবে না পড়লে বুঝতে পারবেন না, ভালোভাবে পড়তে হবে। গুরুচাঁদ চরিত, হরি গুরুচাঁদ চরিত্র সুধা, হরিলীলামৃত ভালোভাবে না পড়লে বোঝা যাবে না। এর মধ্যে কোন এক ফাজিল দেখলাম ফেসবুকে লিখেছে যে হরিলীলামৃত একটা নিকৃষ্ট গ্রন্থ। একদম জঘন্য থেকে জঘন্য। আমি মনে করি ও তো ওরে মানুষ বলে ভাবা দুর্বিষদ্য বিষয়। কি জানো কি বিন্দু দিয়ে নাম না কি জানো, সে নাকি আবার প্রতিষ্ঠিত একজন লোক। কি বিন্দু সাতা দিয়ে আমার দরকার, সে যে বিন্দু হোক। ভাবতে পারো তারক যে পরিস্থিতির উপরে হরিলীলামৃত লিখে গেছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরের নাম প্রচার করেছে, এটা কঠিন নাম। নিজের মনের চিন্তা চেতনা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেও নাই, তবুও তার মধ্যে আরো বোঝো না গান লেখছে যে আমি গেলাম না, গোসাই গুরু সাথে বলে আমার গোসাই, গোসাই গুরু চাঁদের বাণী, সেই মানুষ সেই দানি। গান শুরু করলো কি দিয়া? তোরা কে যাবি? গৌরঘাটে আইসলি, মিল দিল কোথায়? গোসাই গুরু চাঁদের বাণী, সেই মানুষের সেই দানি। বুঝলো কি? সেই লোক এবার এই লোক, তাহলে তোরা এবার হরি বল। কত সূক্ষ্মভাবে বোঝালো, কি পরিস্থিতির মধ্যে দিয়ে ধর্ম প্রচার করেছিল। এইটা যদি ভাবতো ওইটি ওই বলতে পারে, এটা ভাবতে হবে। যখন ওই 35 টাকার 5 টাকা দিল, তালতলা খালে নেমে, খালে একটা নৌকা ছিল, নৌকার উপরে দাঁড়ালো। গুরুচাঁদ ঠাকুর নৌকার উপরে দাঁড়ায় বলছে, এই তালতলা খাল, সারাল রে খাওয়াইছিস জল, আমার টাকা এনে দে। কারে বলতেছে বুঝেছো? কথা বুঝো, কারে বলতেছে? টাকা দেবে কেডা? প্রহ্লাদ। দেশে 5 টাকা, নৌকার উপরে দাঁড়িয়ে খাল রে বলতেছে, খাল। খালের উপরে অনুরাগ দেখাচ্ছে, প্রহ্লাদের উপরে না। কেন? উনি জানে আমি যার মধ্যে আসছি এরা বোঝে না, এরা নির্বোধ। কত দয়াল ভগবান বোঝো। প্রহ্লাদের উপরে তো রাখতে পারতো, প্রহ্লাদ টাকা দেবার তোর শেষ করে দেবো বলতে পারতো না। প্রহ্লাদের পরে রাখি নাই, খালের উপরে দাঁড়া বলছে, এ খাল, সারাল রে খাওয়াইছিস জল, আমার টাকা এনে দে। ভাবো, কিন্তু প্রহ্লাদের উপরে রাগ দেখায় নাই। যখন খালের উপরে রেগে গেল, ওই খালে পূর্ণ জোয়ার শুরু হয়ে গেল। শুকনো খালে পূর্ণ জোয়ার, মনে হচ্ছে তরঙ্গ চলছে। তালতলার মানুষ গিয়ে প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ তালতলা ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি 35 টাকা দিয়ে প্রণাম কর, ক্ষমা চা যে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার টাকা তোমার পায়ে 35 টাকা নিয়ে গুরুচাঁদ ঠাকুরের পায়ে প্রণাম করে ঠাকুর বলল, এরম করিস না, সত্য রক্ষা করিস। আমার বাবা বলছে সত্য বাক্য সমকক্ষ পৃথিবীতে আর কিছু হয় না। তুই পারবি না দিতি না, কিন্তু সত্য বাক্য কেন রাখবি না? দেখেছো? তাহলে যে মানুষ ভক্তের উপরে না রেখে খালের উপরে রাখে, তার মানে কি? উনি বোঝে, উনি জানেন যে আমি যাদের মধ্যে এসেছি এরা নির্বোধ, এরা কেউ বোঝে না। যদি বুঝতো তাহলে এই ঘটনা আমার সাথে ঘটাতো।
1911 সালে সেন্সাস রিপোর্ট থেকে চন্ডালগালি মুক্ত করে দিয়েছিল। আরে তার কথা ও রাত ভরে বললে শেষ হয় নাকি? যেদিন দরবার মেডেল পাবে শুনবা, কবর একটু কবর নাকি রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেদিন দরবার মেডেল পায় গুরুচাঁদ ঠাকুর, এই ব্রাহ্মণরা যেয়ে ওই চারিপাশে ফরিদপুর কুমদ বিহারী মল্লিকের ঘরের মধ্যে গুরুচাঁদ ঠাকুর বসে আছে, চারিপাশে এরা গিয়ে মিছিল দিচ্ছে যে নমশূদ্রকে দরবার মেডেল দেওয়া হবে কেন। গুরুচাঁদ ঠাকুর কুমদরে বলল, কুমদ দেখেছো আমি দরবার মেডেল পাবো, নমরা মেডেল পাবে, দেখো কি আরম্ভ হয়েছে। কুমদ বিহারী বললেন, বাবা আপনি রাখবেন না, মেডেল তো দেবে পঞ্চম জর্জ, এরা বলার কি? বললো আমি তো রাখবো না, কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো তোমাদের শত্রু কারা। এরা কোনোভাবে চায় না যে নমশূদ্র সমাজে দরবার মেডেল কেউ পাক। হলো কি ঘটনা ঘটলো সেই জায়গায়। ওর নাম ছিল সুরেন বাবু। উনি আবার একটু হায়ার কাস্টের লোক। ওনার একটা ছেলে হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, ঘরের মধ্যে গুরুচাঁদ ঠাকুর বসা। ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব তখন কুমদ বিহারী মল্লিক, তা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তার থেকে ওই ছেলেটা গুরুচাঁদ ঠাকুরকে দেখেছে। ও সুরেন বাবুকে বলছে, বাবা আমার হাতটা ছেড়ে দাও। কেন? বলে আমি ওই ঘরে যাব। বলে কেন ঘরে যাবা কেন? বলো বাবা আমার যে জ্বর হয়েছিল, আমি মরে যাচ্ছিলাম, আমার তো জ্বর সারে নাই, তা তখন কে যেন স্বপ্নে বলেছিল না পান্তা পাতার ইলিশ মাছ খেতে জ্বর সেরে যাবে, তারপরে তুমি এনে দিলে আমি খেলাম, ভালো হয়ে গেল। বলে হ্যাঁ তা তো ভালো হলো, আমি এনে দিলাম, তাতে কি হয়েছে? বলো বাবা পথ্যের সন্ধান হয়েছিল, ঔষধ দিয়েছিল, কিন্তু ডাক্তারটা কি তোমাকে বলেছিলাম কে ডাক্তার? বলে না তা তো বলো নাই। বলো বাবা আজকে সেই ডাক্তারের খবর আমি পেয়েছি, আমার সেই জ্বর কবে সেরে গেছে, কিন্তু সেই ডাক্তার আমিও খুঁজে পাই নাই, আজকে সেই ডাক্তার আমি পেলাম। বাবা কে সে? বলো বাবা ওই দেখো ঘরের মধ্যে যে লোকটা বসা, এই লোক সেদিন স্বপ্নের ঘরে আমারে বলেছিল পান্তা ভাত আর ইলিশ মাছ খাতো জ্বর সেরে যাবে। সুরেন বাবু ছেলেরে নিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল, গুরুচাঁদ ঠাকুর বললেন কি অসুরেন তোমার ছেলে সেই পান্তা পাতার ইলিশ খেয়ে ভালো আছে তো? কম দিই আর হায়ার কাজটা ছায় নাকি? সুরেন হাত ছেড়ে দিয়ে পড়লো গুরুচাঁদের পায়, বললো এই মানুষের কোনো জাত হয় না রে, এ ভগবান এ সবার জন্য এসেছে। এত লড়াই করে তাকে দরবার মেডেল পেতে হয়েছিল, এর ভাববার বিষয়। এই জন্য তার অবদান আমরা বলিতে না পারি। ভক্তকে রক্ষা করেছে শোনেন নরনারী। ও গৌর প্রেম লেগেছে যারে, 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 গৌর প্রেম লেগেছে যারে। ঠিকই সেই অনুশীলন সপে গৌর পদে মন, সেই অনুশীলন সপে গৌর পদে মন, সেই অনুশীলন সপে গৌর পদে মন, সেই অনুশীলন। ওরে প্রেম কি ভুলিতে পারে গো? সপে গৌর পদে মন, সেই অনুশীলন সপে গৌর পদে মন, সেই অনুশীলন। ও সপে গৌর পদে মন, সেই অনুশীলন। ওরে প্রেম কি ভুলিতে পারে গো? কাজের পাগল প্রেমেতে বিভোর, ওরে কে বেঁধে রাখিবে তারে?
পাগল প্রেমেতে বিভোর কে ভেজে রাখিবে তারে দারুণ শৃঙ্খলে বাঁধিল রাখিতে নারী শৃঙ্খলে বাঁধিল রাখিতে নারিল শ্রী রঘুনাথ দাসে প্রতি দারে দারে রাখিয়া প্রহরী প্রতি দারে দারে রাখিয়া প্রহরী ওরে সনাতনে রাখে ঘরে বেঁধে রাখিতে পারে না পারেতে ঠেকে খিতে পারে না পারেতে ঠেকে না কুম্ভীরিনী পার করে গো প্রেম লেগেছে বাড়ি প্রেম লেগেছে বাড়ি প্রেম লেগেছে বাড়ি প্রেম লেগেছে বাড়ি প্রেম যে করিল নামেতে মাতিল ডুবিল রূপসাগরে আমার গোরা চাঁদে এমনি গুণ কিসের তারে বেগুন গোরা চাঁদের এমনি গুণ কিসের তার বিগুণ কে বিঘ্ন ঘটাবে তারে গো প্রেমের সোহাগায় বালক নিজে জ্বালায় হেমকান্তি যে দেয় ভরে সে যে গলিল আপনে বিশুদ্ধ লবণে গলিল আপনে বিশুদ্ধ লবণে কাছাহারি যেমনি যাবে প্রেম লেগেছে বাড়ি প্রেম লেগেছে বাড়ি প্রেম লেগেছে বাড়ি আমার গোসাই বল সেই লক্ষ্যবানে জয় ওরে পাইল হরিচাঁদের উচে তারকের বিষাদ গোড়াই গুরুচাঁদ তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ ও গুরুচাঁদ এবার যদি দয়া করে গো বলো শান্তি হরি চাঁদের জয় সবাই দাঁড়িয়ে বলো শান্তি হরি চাঁদের জয় বলো শান্তি হরি চাঁদের জয় হরে যাবে